আচ্ছা, উপরে হেডিং দিয়েছেন তো, দ্বাদশ ভাবের বিচার্য বিষয়। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। মানে কোন ভাব থেকে কি কি বিচার করা হয়, বা কোন ভাবে থেকে আমরা একজন জাতক বা জাতিকার লাইফের কোন বিষয়টা আমরা দেখব বা বিচার করব, ঠিক আছে? বুঝতে পারলেন? এটা হচ্ছে ওই ভাবের কারকতা। এবার প্রথমে লগ্নভাব। লগ্নভাবে আপনার হচ্ছে, লগ্নভাবকে বলা হয় তনুভাব। তনু মিন্স শরীর, ঠিক আছে? দেখুন, লগ্নভাব, লগ্ন হলো আপনার, লগ্নের ডেফিনেশন যেটা আমি আপনাকে বলেছি, অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট থেকে যদি লগ্নের ডেফিনেশন দেখেন, তাহলে কোনো জাতকের জন্মস্থানের ঠিক পূব দিকে যে রাশির উদয় হয়, তো সেটাই হচ্ছে তার লগ্ন। তার মানে কি, এখানে লগ্নের সাথে জাতকের ডাইরেক্ট একটা লিঙ্ক রয়েছে। জাতকের জন্ম যে সময় জন্ম হচ্ছে সেই সময়, ঠিক আছে? তো সেই হিসাবে লগ্ন হলো জাতকের জীবনের স্টার্টিং পয়েন্ট। বুঝতে পারলেন? কারণ জাতক যখন ভূমিষ্ঠ হলো, ঠিক আছে, মায়ের গর্ভ থেকে বেরিয়ে যে মুহূর্তে মানে নিজের উপস্থিতি, মানে স্বাধীন উপস্থিতি প্রমাণ দিল, ঠিক আছে, ঠিক সেই মুহূর্তটা হচ্ছে লগ্ন। লগ্ন শুরু হলো, ঠিক আছে? তো তার মানে কি, লগ্নের যে লগ্ন যেটা হলো সেটা হচ্ছে কিন্তু জাতকের লাইফের স্টার্টিং পয়েন্ট। মানে ওই পয়েন্ট থেকে জাতকের শুরু হলো জীবন। বুঝতে পারলেন? তার মানে কি, লগ্ন হচ্ছে আপনার, লগ্নের বললাম তনুভাব বলা হয়েছে, তনু মানে শরীর। এখান থেকে আমরা কি পেলাম, লগ্ন হচ্ছে জাতক বা জাতিকা নিজেই, সেলফকে নির্দেশ করে। সেলফ লিখেছেন? মানে লগ্ন, লগ্ন সবসময়ের জন্য জাতক বা জাতিকা যার জন্মছক হোক তাকেই নির্দেশ করে, ঠিক আছে? এবারে যেহেতু বললাম যে জাতকের জীবনের স্টার্টিং পয়েন্ট, তো সেই হিসাবে জাতকের শারীরিক যাবতীয় বিষয়, ঠিক আছে, সেটা আমরা লগ্ন থেকেই বিচার করব। মানে শারীরিক বিষয় মিন্স মানে দেহের পরিমাপ, ঠিক আছে, সে লম্বা না বেঁটে, ঠিক আছে, তার গায়ের বর্ণ কেমন, বুঝতে পারলেন? এই যে শারীরিক ব্যাপারগুলো, তার দেখতে কেমন হবে, ঠিক আছে, মানে রূপ, সৌন্দর্য, দেহের সৌন্দর্য, রূপ, তারপরে আপনার বর্ণ, এই যে ব্যাপারগুলো, এগুলো টোটাল আমরা লগ্ন থেকেই বিচার করব, লগ্ন থেকেই দেখব। বুঝতে পারছেন? মানে শরীর সম্বন্ধীয় যাবতীয় কিছু লগ্ন থেকে আসবে। শারীরিক সবলতা, ঠিক আছে, মানে শারীরিক বল যেটা, সবলতা দুর্বলতা, শরীর সম্বন্ধীয় যাবতীয় কিছু আমরা লগ্ন থেকে দেখব। লগ্ন হলো জাতক জাতিকা নিজেই, সেলফ, এবং শারীরিক বিষয় যা কিছু। আচ্ছা, যেহেতু লগ্ন জাতককে নির্দেশ করছে, তো সেই হিসাবে লগ্ন আপনার ওভারঅল পার্সোনালিটি, ঠিক আছে, জাতকের বা জাতিকার ওভারঅল পার্সোনালিটি এটাকে নির্দেশ করে লগ্ন। বুঝতে পেরেছেন? তার মানে শরীর মানে জাতকের এখানে ওই শারীরিক বল বিক্রম যেমন বললাম, সেই সাথে সাথে জীবনী শক্তি, ঠিক আছে, এগুলো আপনার লগ্ন থেকেই বিচার হবে। লগ্ন মস্তককে দেখিয়ে থাকে, মস্তক, মাথা, ঠিক আছে? আপনার যখন আমি রাশি পড়িয়েছিলাম, রাশিতে দেখবেন মেষ রাশি মস্তককে নির্দেশ করে, মস্তক লিখিয়েছিলাম, ঠিক আছে? তো লগ্ন মিন্স ওই আপনার মস্তককে নির্দেশ করে, মাথা। বুঝতে পেরেছেন? এই কারণে আপনার লগ্ন যেহেতু মস্তককে নির্দেশ করে, লগ্নে যদি যদি অধিক পাপ প্রভাব থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে না জাতক বা জাতিকার একটা ওই মাথার সমস্যা, মানে মাথার যন্ত্রণা, এই শিরোরোগ টাইপের, অনেকে দেখবেন মাইগ্রেন টাইপের যন্ত্রণা, এই যে ব্যাপারগুলো, লগ্নে যদি অধিক পাপ প্রভাব থাকে, তাহলে কিন্তু এটা জাতকের ওই মাথার যন্ত্রণা, এই রকমের সমস্যা, বা পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার এরকম ব্যাপার কিন্তু থাকে যদি লগ্নে অধিক পাপ প্রভাব থাকে। লগ্ন হচ্ছে মস্তিষ্ককে নির্দেশ করে। বুঝতে পেরেছেন? জাতকের
ব্যক্তিগত যে গুণাগুণ, ঠিক আছে, মিনস মানে তার যে স্বভাব বৈশিষ্ট্য, চরিত্র, ঠিক আছে, এগুলো সব আমরা লগ্ন থেকে বিচার করব। বুঝতে পেরেছেন? তার মেজাজ, এই মানে টোটাল পার্সোনালিটি বললাম, পার্সোনালিটির মধ্যে আপনার ওই ধরুন তার মেজাজ কেমন হবে, ঠিক আছে, তার স্বভাব কেমন হবে, বৈশিষ্ট্য, গুণাগুণ, স্বভাব, চরিত্র, এগুলো সব ওর ভিতরে পড়বে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লগ্ন সাপেক্ষে বা লগ্নের কারকতা। লগ্ন থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এবার আমরা দ্বিতীয় ভাবকে বলা হয়েছে ধনভাব বা ধনস্থান, যাই হোক। তো ধন মিনস এখানে টাকা পয়সা, সম্পদ, ঠিক আছে। দ্বিতীয় ভাব থেকে আমরা সঞ্চিত টাকা পয়সা, মানে টাকা আমরা জমাই ব্যাংকে, ঠিক আছে। তো সঞ্চিত টাকা পয়সা এই কারণে আপনার দ্বিতীয় ভাব থেকে ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, সঞ্চিত ধন, ঠিক আছে, এগুলোর বিচার আমরা দ্বিতীয় ভাব থেকে করব। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার এই যে কথাবার্তা, বাক্য, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার যেটাকে আমরা পরিবার বলছি, মানে এটা হচ্ছে আপনার ওই আত্মীয় মিন্স মানে ওই বা কি আত্মীয় মিন্স মানে একদম ব্লাড রিলেটিভ আর কি। মানে আপনার এই ধরুন এই কাকা জ্যাঠা, ঠিক আছে, ভাই বোন, এই যে একটা ক্লোজ সার্কেল যেটা আর কি, বুঝতে পেরেছেন? এই পরিবারটা হচ্ছে দ্বিতীয় ভাব নির্দেশ করে। দ্বিতীয় ভাব থেকে আমরা আর্থিক অবস্থা, ঠিক আছে, অর্থ সম্বন্ধীয় বিষয়, এগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে দেখব। ওই ব্যাংক ব্যালেন্স যেটা আমি আপনাকে বললাম, ঠিক আছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক্য, আমরা যে কথাবার্তা বলি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। মানে একজন জাতকের যে মানে কথাবার্তার মধ্যে মধুরতা বা উগ্র কথাবার্তা, এইগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করতে পারি। মানে দ্বিতীয়ভাবে যদি ধরুন আপনার রাহুর মতো গ্রহ থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন এরা 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 একটু কথা জোরে বলবে। রাহু থাকলে সাধারণত একটু জোরে বলে, এবং এদের দেখা যায় কথায় এই গালাগালি, এই শব্দ, এই মানে মানে কী বলবো, বাজে শব্দ ব্যবহার করতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় ভাব থেকে আমরা খাদ্য বিচার করি, খাদ্য লিখছেন? ও আচ্ছা, দ্বিতীয়ভাবে কী কী লিখেছেন একবার বলুন, কোনো কিছু বাদ গেল কিনা আমি দেখি। সঞ্চিত ধন, পরিবার, রক্তের সম্পর্ক, কথা, আচ্ছা, পরিবার মানে শুনুন, আমি যখন পরিবার বললাম তখন মানে আপনি যে ওটা হচ্ছে মানে জাতকের সাথে রিলেটেড যে পরিবারটা, মানে ওই বাবা, কাকা, জ্যাঠা। আচ্ছা, ওইভাবে লিখে রাখবেন, কারণ নাহলে পরে হয়তো বিষয়টা গুলিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুখমণ্ডল, খাদ্য, ব্যাংক ব্যালেন্স, আর্থিক অবস্থা, আচ্ছা। কথাবার্তা লিখেছেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় ভাব থেকে আচ্ছা, দ্বিতীয় ভাব থেকে আমরা চোখ, দ্বিতীয় ভাব হচ্ছে, দেখুন দ্বিতীয়ভাবে আপনার চোখের বিচার করা যায়, ঠিক আছে। দ্বিতীয় ভাব থেকে চোখের বিচার করা হয়, মানে বিশেষ করে দ্বিতীয়ভাবে হচ্ছে পুরুষের ক্ষেত্রে আপনার ডান চোখ, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে বাম চোখ, ঠিক আছে। তো আপাতত এই জটিলতার মধ্যে গিয়ে লাভ নেই, আপনি ওখানে শুধু চোখ লিখে রাখুন। পরে যখন আমরা ওই বিচারে যাব তখন আলাদা আলাদা তখন আলোচনা আসবে। এখন এই মুহূর্তে এত জটিলতার মধ্যে গিয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, দেখুন দ্বিতীয় ভাব আমি বললাম আপনার সঞ্চিত ধন, ঠিক আছে। এই সঞ্চিত ধন মিনস আপনার যেগুলো ধরুন এই সোনার যে গহনা আর কি, অলংকার, ঠিক আছে, এইগুলোও কিন্তু এক রকমের সঞ্চিত ধন। মনে করুন কেউ বাড়িতে বা ব্যাংকের লকারে সোনার কোনো হার রেখে দিয়েছে, তো ওটা তো ওর একটা সঞ্চিত ধন, ওটা তো ওর তো একটা মূল্য রয়েছে, ঠিক আছে। তো এই কারণে এই যে অলংকার, ঠিক আছে,
আপনার গহনা অলংকার এইগুলো বা দামি যে মানে যার একটা ভ্যালু রয়েছে, এই যে সম্পত্তি, ঠিক আছে, এগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে দেখব। আচ্ছা যেহেতু এটা এক রকমের সঞ্চিত ধন, ঠিক আছে, আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ আচ্ছা, এবারে চলে যান তৃতীয় ভাব। তৃতীয় ভাবকে বলা হচ্ছে সহজ ভাব, ঠিক আছে। তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোন, ঠিক আছে, মানে আমার পরে যে ভাই বা বোন, সেটা তৃতীয় ভাব থেকে বিচার হবে, ঠিক আছে। তৃতীয় ভাব আপনার কমিউনিকেশান স্কিলকে দেখিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, মানে একটা মানুষের সাথে আপনি কিভাবে যোগাযোগ করছেন বা কিভাবে কথাবার্তার যে একটা মাধ্যম আর কি, ঠিক আছে, কমিউনিকেশান স্কিল, সেটা হচ্ছে তৃতীয় ভাব দেখিয়ে থাকে। তৃতীয় ভাব হচ্ছে আপনার শর্ট জার্নি বলে। শর্ট জার্নি মিন্স আপনার হচ্ছে স্বল্প দূরত্বের ভ্রমণ আর কি, তৃতীয় ভাব নির্দেশ করে। আচ্ছা শর্ট জার্নি, পাশে ইংরাজিটা লিখে রাখতে পারেন, শর্ট জার্নি, তাদের বোঝার সুবিধা, মানে স্বল্প দূরত্বের ভ্রমণ আর কি। মনে করুন লিখছি। মনে করুন আমি এখান থেকে কলকাতায় গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট জার্নি হবে, মানে যেখানে আমার বেশি, মানে যে দূরত্বটা বেশি নয়, ঠিক আছে। কারণ তৃতীয় ভাবটা না, এটা হচ্ছে যেহেতু চতুর্থের দ্বাদশ, এটা বাড়ির বাইরে নির্দেশ করে, বুঝতে পেরেছেন? যাক, এগুলো আস্তে আস্তে শিখবেন হাউস রোটেশন যখন হবে। তো তৃতীয় ভাব হচ্ছে আপনার শর্ট জার্নি, যেমন বললাম। তৃতীয় ভাব হচ্ছে আপনার প্রতিবেশী, ঠিক আছে। তৃতীয় ভাব আমরা ওই প্রতিবেশী, এই প্রতিবেশী লোকজন, পাড়া প্রতিবেশী, এটা হচ্ছে তৃতীয় ভাব থেকে আমরা দেখে থাকি। আচ্ছা, তৃতীয় ভাব হচ্ছে লেখালেখি, এই যে কোনো কিছু লেখালেখি কাজকর্ম যেগুলো, সেগুলো তৃতীয় ভাবের কারকতা রয়েছে। আচ্ছা, তৃতীয় ভাব মানে লেখালেখি মিন্স কী বলুন তো, ধরুন রাইটার বা লেখক, এরকম যারা যারা প্রফেশনাল, ধরুন লেখালেখিটাকে যাদের প্রফেশনাল হয়, ঠিক আছে, তাদের হচ্ছে তৃতীয় ভাবের সাথে কর্মভাবের সম্পর্ক থাকতে হবে। তৃতীয় ভাব থেকে আমরা লেখালেখির বিচার করি। আর লেখালেখি মিন্স ওই কবিতা লেখা হতে পারে, গল্প লেখা হতে পারে, যাই হোক, ঠিক আছে। তৃতীয়, আচ্ছা, তৃতীয়ভাবে আর আপনার আর কে তৃতীয়ভাবে আর কী কী লিখেছেন একবার বলুন আমাকে। ওই তো ভাই বোন, সাহস, ইচ্ছা শক্তি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তৃতীয় ভাব হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, ফ্রি উইল যেটাকে বলা হয়, ঠিক আছে। ফ্রি উইল সেটা হচ্ছে আমরা তৃতীয় ভাব থেকে বিচার হয়। তৃতীয় ভাবের সাথে আপনার হচ্ছে আমাদের সাহস, ঠিক আছে, সাহস, পরাক্রম, ইচ্ছা শক্তি, এগুলো সব তৃতীয় ভাবের বিষয়, বুঝতে পেরেছেন? তৃতীয় ভাব যদি স্ট্রং হয়, তাহলে জাতকের মধ্যে একটা অদম্য ইচ্ছা শক্তি থাকে। সে দেখবেন মানে কোনো কিছুতে হার মানবে না, চেষ্টা করে যাবে। তৃতীয় হচ্ছে ইচ্ছা শক্তি দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? তৃতীয় হচ্ছে আপনার সাহস, পরাক্রম, যে কোনো সাহসীমূলক কাজকর্মে তৃতীয় ভাবের একটা কিন্তু কারকতা থাকে। তৃতীয় ভাব হচ্ছে আপনার দরকার, তৃতীয় ভাবের মানে মানে স্ট্রং হওয়া দরকার আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় ভাব সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, প্রতিবেশী। তৃতীয় ভাব বললাম আপনার স্ট্রাগল, কমিউনিকেশান স্কিল বললাম, ঠিক আছে। পরিবেশ, শর্ট জার্নি, লেখালেখি। ব্যাস, ঠিক আছে, তৃতীয় ভাবের বিষয় আর আপাতত এইগুলো জানলেই হবে, তারপরে যখন প্রেডিকশান পার্ট আসবে তখন দেখা যাবে। আচ্ছা, চতুর্থ ভাব হচ্ছে আপনার বন্ধুভাব বলা হয়েছে, চতুর্থ ভাব বা মাতৃভাবও বলা হয়েছে। আবার চতুর্থ ভাবকে সুখ ভাব বলা হয়। সুখ মিন্স হ্যাপিনেস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এবারে চতুর্থ ভাব দেখুন, চতুর্থ ভাব থেকে মা, ঠিক আছে, মায়ের যে যাবতীয় বিষয় চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে আপনার বাড়ি ঘরের বিচার, ঠিক আছে, বাসস্থান আর কি, বাসস্থান, বাড়ি ঘর। চতুর্থ ভাব থেকে আপনার যানবাহন মিন্স এই যে গাড়ি, ঠিক আছে, গাড়ি আপনি কিছু কিনলেন, সেই গাড়ির বিচার চতুর্থ ভাব থেকে হবে। চতুর্থ ভাব হচ্ছে সুখ স্থান। আচ্ছা, তার আগে বলি, চতুর্থ ভাব থেকে আমাদের মনের বিচার হয়, আচ্ছা। বুঝতে পেরেছেন? মনের। মন, মাইন্ড।
মানে জাতকের মেন্টালিটি কেমন, ঠিক আছে, সেটা আমরা চৌদ্দ ভাব থেকে বিচার করি। এবারে চৌদ্দ ভাব থেকে সুখের বিচার হয়, সুখ, হ্যাপিনেস, লাইফে হ্যাপিনেস থাকবে কি না। এবার দেখুন এখানে যেহেতু চৌদ্দ ভাব থেকে মনের বিচার হয়, এখন বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে সুখ জিনিসটা এটা কিন্তু ওই বাইরে থেকে কিনে আনবার কোনো কিছু বিষয় নয়। সুখটা কি, সুখটা হচ্ছে আমার একটা অনুভূতি, ফিলিংস, হ্যাঁ মানে আমি নিজেকে সুখী মনে করছি। তো এটা কি, এটা তার মানে এটা নিজের উপর নির্ভর করছে, নিজের মনের উপরে। এটা সুখটা একটা হচ্ছে ফিলিংস, এছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। সুখ তো মানে কোনো খাবার নয় যে বাইরে থেকে কিনে আনলেন খেলেন সুখী মনে করবেন, সেরকম না। সুখটা হচ্ছে আমার নিজের মনের একটা অনুভূতি। তো এই কারণে সুখটা চৌদ্দ ভাব থেকে বিচার হয়, যেহেতু চৌদ্দ ভাব হচ্ছে আমার মন, ঠিক আছে। মন, মানসিক অবস্থা, আবেগ, অনুভূতি, এগুলো চৌদ্দ ভাবের বিষয়। চৌদ্দ ভাব থেকে সুখ বিচার করা হয়। এই তাহলে কি চতুর্থভাবে চন্দ্র থাকলে ভালো? উনি তো মনের হ্যাঁ, চৌদ্দভাবে চন্দ্র থাকলে, এবারে দেখুন চন্দ্র থাকলে চন্দ্র যদি পীড়িত হয় আলাদা কথা, যদি পীড়িত না থাকে এটা কিন্তু একটা, এবং চন্দ্রে যদি পক্ষবল থাকে তাহলে এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেংথকে দেখিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা পাপ পীড়িত না হলে এবং চৌদ্দপতি যদি শুভ থাকে তাহলে জাতক মানসিকভাবে সবল এবং সরল প্রকৃতির বলা যেতে পারে। দেখতে হবে চৌদ্দ ভাবটা কোন মানে ক্ষেত্রে পড়েছে, বুঝতে পেরেছেন। শুভ গ্রহের ক্ষেত্রে পড়লে ভালো সেক্ষেত্রে। আচ্ছা তো চৌদ্দ ভাব থেকে বললাম। আচ্ছা, চৌদ্দ ভাব থেকে গাড়ি, যানবাহন, ঠিক আছে। চৌদ্দ ভাব হচ্ছে আপনার বাড়ি, চৌদ্দ ভাব হচ্ছে আপনার যে ভূ সম্পত্তি, জায়গা সম্পত্তি, জায়গা যেটা ল্যান্ডেড প্রপার্টি, সেটা হচ্ছে আপনার চতুর্থ ভাব। চৌদ্দ ভাব হচ্ছে বন্ধু, বন্ধু, হ্যাঁ হ্যাঁ লিখেছি। ঠিক আছে। চৌদ্দ ভাব হচ্ছে আপনার যেটাকে আমরা বলি জেনারেল এডুকেশান, মানে আপনার যেখানে আপনি মুখস্থ বিদ্যা টাইপের আর কি যতদূর চলে এইরকম, মানে বিদ্যা শিক্ষা। চৌদ্দভাবে লিখুন প্রাথমিক বিদ্যা শিক্ষা। হ্যাঁ ওটাও লেখা আছে। আচ্ছা লিখেছেন, আচ্ছা যাই হোক। চৌদ্দ ভাব থেকে আমরা মনে করুন চৌদ্দ ভাবে কারোর যদি পাপ প্রভাব থাকে তাহলে আমরা বলবো যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বাধাবিঘ্নতা আসবে, ঠিক আছে। মানে ধরুন হয়তো পড়াশোনা করলো না, পড়াশোনা ভালো রেজাল্ট হলো না, এইরকম ব্যাপার। চৌদ্দভাবে যদি পাপ প্রভাব থাকে তাহলে কিন্তু জাতকের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা বাধা আসে। আচ্ছা, চতুর্থে যদি রাহুর মতো গ্রহ থাকে তাহলে এরা কিন্তু কি বললাম চৌদ্দ ভাব থেকে মনের বিচার করা হয়। তো চৌদ্দভাবে রাহু থাকলে কী হয়, রাহুর মধ্যে একটা অস্থিরতা রয়েছে, ঠিক আছে। তো এরা মেন্টালি অনেকটা মানে অস্থিরতা প্রবণ হয়ে থাকে। মানে এদেরকে ওই এক জায়গায় স্থিরভাবে পড়ানো যাবে না। মানে ওরা পড়তে বসে এক পাতা, ছটফট ছটফট করবে। হ্যাঁ এক পাতা পড়তে না পড়তে উঠে যাবে, বুঝতে পেরেছেন। যদি চৌদ্দপতির ওপর রাহুর প্রভাব থাকে, চৌদ্দে যদি রাহু থাকে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। একটা মেন্টাল একটা মানে কি বলবো, একটা অস্থিরতা থাকে এদের মধ্যে, বুঝতে পারলেন। বুঝতে পেরেছি। আচ্ছা, চৌদ্দ ভাব থেকে আর আপনার বললাম মায়ের বিচার হয়, মা বা মাতৃ সম মহিলা, এগুলো সব চৌদ্দ ভাবের বিষয়। চৌদ্দ ভাব থেকে, আচ্ছা চৌদ্দ ভাব থেকে বুক, ঠিক আছে, চেস্ট যেটা ওটা লিখেছিলেন কি আগে? না ওটা লিখিনি, ওটা লিখে নিয়েছি। আচ্ছা, চেস্ট, ঠিক আছে। চৌদ্দ ভাব থেকে মানে কি চৌদ্দভাবে যদি পাপ গ্রহ থাকে তাহলে ওই বুকের সমস্যা, ঠিক আছে, মানে ওই লাংসের কোনো কিছু যদি রোগ কারক হয় আর কি, ফুসফুস সংক্রান্ত পীড়া এগুলো দেখা যেতে পারে। তো এত কিছু না, আপনি চেস্ট বলে লিখে রাখুন। এগুলো যখন ওই মেডিকেল অ্যাস্ট্রোলজির যখন কিছু যদি করায় তো তখন এগুলো ডিটেলসে আলোচনা আসবে। তো মোটামুটি এখন যেটুকু না জানলে নয় সেটুকু মানে মনে রাখার চেষ্টা করুন, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। কারণ একটা ভাবের আরও অজস্র কারকতা রয়েছে। এবারে এই মুহূর্তে সব কিছু মুখস্থ করতে গেলে সমস্যা, বুঝতে পেরেছেন। তাহলে বিষয়টা খুব বোরিং বলে মনে হবে, তখন মনে হবে বোরিং মনে হবে, তখন মানে ইন্টারেস্টটা হারিয়ে ফেলবেন, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, চৌদ্দ ভাব থেকে সুখের বিচার বললাম, মন মানসিকতা, মা, মাতৃসম, গাড়ি, বাড়ি, জায়গা, সম্পত্তি। ব্যাস, ঠিক আছে। চৌদ্দ ভাব আর সাধারণ শিক্ষা বা প্রাইমারি এডুকেশান। আর বন্ধু তো বললাম চৌদ্দ ভাব থেকে। আর ভূ সম্পত্তি সেটাও বলেছি। আচ্ছা, ঠিক আছে, চৌদ্দ ভাব মোটামুটি ঠিকই আছে। এবার চলে যান পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আপনার বলা হয়েছে, পঞ্চম ভাবকে বলা হয়েছে সন্তান ভাব, ঠিক আছে, পুত্র ভাব বলা হয়েছে। তো তার মানে বুঝতে পারছেন যে পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার হয়। তো পঞ্চম ভাব হচ্ছে সন্তান। আচ্ছা, পঞ্চম ভাব থেকে আমাদের বুদ্ধি বা মেধা, যেটাকে আমরা মেরিট বলি, ঠিক আছে। আচ্ছা, পঞ্চম ভাব থেকে আপনার ভক্তি, মানে ধরুন ঈশ্বরের প্রতি ভক্তি, এই যে ব্যাপারটা, ভক্তির যে বিষয়টা, সেটা আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি। হ্যাঁ, ওটাও লিখেছি। লিখেছেন? আচ্ছা, পঞ্চম ভাব থেকে আমরা যে ক্রিয়েটিভ কাজকর্ম, মানে পঞ্চম ভাবটা হচ্ছে না, দেখুন একটা জিনিস, পঞ্চম ভাব থেকে বললাম সন্তান ভাব, ঠিক আছে, সন্তান। তো সন্তান, দেখুন সন্তান তো এটা একটা সৃষ্টি, মানে সৃষ্টির ব্যাপার। তো এই কারণে পঞ্চম ভাবের সাথে আপনার এই যে সৃষ্টিমূলক কাজকর্ম মিনস আপনার হচ্ছে ক্রিয়েটিভ কাজকর্ম, আচ্ছা। এগুলো পঞ্চম ভাব থেকে দেখা হয়। যে অনেকে না ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে না, এই ধরুন মানে কি বলবো, যেটাকে সৃজনশীলতা বলে বাংলায় বোধহয়, ওই ধরুন ছবি আঁকা, গান, এই রকম যে কাজকর্মগুলো আর কি, মানে যেখানে নিজের মধ্যে নিজের একটা ক্রিয়েটিভিটিকে আমি প্রকাশ করতে পারছি, আমি ভালো ছবি আঁকি, ঠিক আছে, বা আমি ভালো আবৃত্তি করতে পারি, ঠিক আছে। এবার এই যে মানে ক্রিয়েটিভিটিটা, এটার বিচার হচ্ছে পঞ্চম ভাব থেকে হয়। পঞ্চম ভাব মানে হচ্ছে, বিভিন্ন ডিজাইনিং জিনিসগুলো, মানে যেগুলো নিজের মন থেকে আমি তৈরি করতে হ্যাঁ পারি। হ্যাঁ, সেটা দেখুন, সেটা আঁকা হতে পারে, সেটা আপনার অন্য সৃজনশীলতা, আপনি ধরুন কবিতা লিখছেন, ঠিক আছে, গল্প লিখছেন, মাটির মূর্তি তৈরি। হ্যাঁ, বা ধরুন মানে ওই ওই ক্রিয়েটিভ কাজকর্ম যাবতীয় সৃষ্টি। দেখুন আপনি একটা কবিতা লিখলেন, এটাও তো এক রকমের সেই কবিতার একটা জন্ম হলো, সৃষ্টি হলো কবিতার। তো ঠিক আছে, এই সৃষ্টিমূলক যাবতীয় কাজকর্ম সেটা কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি। পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধি, মেধার ভাব। পঞ্চম ভাবে যদি পাপ গ্রহ থাকে, তাহলে এটা কিন্তু জাতকের লাইফকে মানে কি বলবো, ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট, ঠিক আছে। মানে বুদ্ধিটা ওটা তো অশুভ পাপ প্রভাব নয়, থাকলে ওটা শুনুন, প্র্যাকটিস। যদি পাপ প্রভাব পঞ্চমে থাকে, তাহলে জাতক তার জাতক মানে জাতকের বুদ্ধি জাতককে বিপথে নিয়ে যেতে পারে, ভুল পথে পরিচালিত করতে আচ্ছা, পারে, আচ্ছা। ঠিক আছে। এখন জাতক যদি তার লাইফকে ভুল পথে পরিচালিত করে, তো আলটিমেট কি দাঁড়াবে, রেজাল্ট তো দাঁড়াবে সেই নিজের লাইফটাকে নষ্ট করা, হ্যাঁ। বুঝতে পেরেছেন? আচ্ছা, পঞ্চম ভাব হচ্ছে আপনার প্রেম, ভালোবাসা, রোমান্স, সেটা পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, ঠিক আছে। পঞ্চম ভাবের মানে এই যে পঞ্চম ভাবের যে ভালোবাসার ব্যাপারটা, মানে প্রেম ভালোবাসা, সেটা পঞ্চম ভাবের ভালোবাসা মানে জাতককে কি বলবো, মানে এটা হচ্ছে জাতককে সেই আহ, মানে নিজের মানে এই পঞ্চমের ভালোবাসাটা, এই পঞ্চম ভাবের এই যে ভালোবাসা, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে এমন একটা মানে দিক, আমি যদি আপনাকে আরেকটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আহ, যে ভালোবাসায় জাতক বা জাতিকা যেই হোক, যে নিজেকে ভুলে যেতে পারে, বুঝতে পেরেছেন? এই 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 আচ্ছা। পঞ্চমের ভালোবাসাটা হচ্ছে এইরকমই, মানে যে ভালোবাসার পঞ্চমের যে রোমান্স, প্রেম, ভালোবাসার কথা বলা হয়েছে। তো পঞ্চম ভাব মানে সে বুদ্ধি, বলে না, অন্ধ হয়ে যাওয়া। না অন্ধ, ওটা কিন্তু এক রকমের মোহ বলা যায়। ও আচ্ছা, মানে আচ্ছা। এই ভালোবাসাটার মধ্যে জানেন তো অনেকটা সেই আহ, দেখুন পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব, ঠিক আছে। মা তার সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশান নেই, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে পঞ্চম ভাব, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে পঞ্চমের ভালোবাসা। অনেকে দেখবেন মানে
কাউকে দেখবেন মানে ধরুন কেউ হয়তো কোনো রিলেশানে গেল, এবারে ধরুন প্রতারিত হলো রিলেশানশিপে, ঠিক আছে, দেখবেন হয়তো যে প্রতারিত করেছে তার কোনো মানে হয়তো এফেক্ট হলো না মানসিক মেন্টালি, কিন্তু দেখবেন যে ধরুন মানে মানে যার মধ্যে ধরুন মানে একটা ভালোবাসার প্রতি একটা মানে শ্রদ্ধা বলুন বা সত্যি যদি ভালোবাসার ব্যাপারটা থাকে, সে দেখবেন কিন্তু মেন্টালি খুব হার্ট হয়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে একটা মানসিক মানে কী বলবো, মানসিক একটা মানে মানসিক যে ভারসাম্য সেটা অনেক সময় হারিয়ে ফেলে। দেখবেন মানে শুনে আচ্ছা থাকবেন আচ্ছা। যে এরকম হয়তো পাগল হয়ে গেছে, হয়তো কী জন্য পাগল, অনেকে দেখুন পাগল হওয়ার কারণ থাকে, সেটা বাদ দিন, সেটা আলাদা কথা, কিন্তু দেখলেন হয়তো কাউকে ভালোবেসে হয়েছে, তো ডেফিনেটলি সেখানে পঞ্চম ভাবের হ্যাঁ হ্যাঁ, আমি সিনেমায় দেখেছি। আচ্ছা, মানে সিনেমায় দেখেছেন, বাস্তবে হ্যাঁ। বাস্তবে দেখেননি, যাই হোক। তো এই যে ব্যাপারটা না, এটা হচ্ছে পঞ্চমে ডেফিনেটলি একটা মানে প্রবলেম তবে থাকে আমি এক্ষেত্রে। একটা জিনিস দেখেছি, আমি অনেকটা সুইসাইড করতে দেখেছি, এটা আমি দেখেছি। হ্যাঁ, দেখুন তার মানেটা কি, তার মানে ওর ভালোবাসাটা হচ্ছে খাঁটি ভালোবাসা, ঠিক আছে। এটা আমি দেখেছি। এবারে সেটা সেটা বলেছেন অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, উম, সেটা একটা দিক। তো যাই হোক, এটা হচ্ছে পঞ্চমের ওই প্রেম ভালোবাসা রোমান্স, এটা আমরা পঞ্চম থেকে দেখি। আচ্ছা, পঞ্চমের আর একটা খুব ভালো কারকতা হচ্ছে পঞ্চম ভাব আমাদের পূর্ব পুণ্যকে দেখিয়ে থাকে। পূর্ব পুণ্য মিন্স, আগের জন্মে করা কোনো ভালো কাজ। হ্যাঁ, শুধু পূর্ব পুণ্য বলে বলা হয়, কিন্তু তো পূর্ব পাপও দেখায়, মানে পূর্বজন্মের ওখানে পূর্ব পুণ্য বলেই লিখুন, মানে পাস্ট লাইফ গুড ডিড, পূর্বজন্মের ভালো কিছু কর্ম এটা দেখায়। তো ভালো কর্ম দেখাচ্ছে মানে ডেফিনেটলি আমাদের জন্ম হয়েছে মানে শুধু ভালো হ্যাঁ কর্মে মানে নিশ্চয়ই অশুভ কর্ম তো করেছি, ভালো কর্ম করলে তো বোধহয় লাইফে এত কষ্ট স্ট্রাগল থাকতো না। তো প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে, প্রত্যেকের লাইফে কষ্ট রয়েছে। তো তার মানে কি বোঝায়, তার মানে বোঝায় নিশ্চয়ই আমাদের অশুভ কর্মও রয়েছে, ঠিক আছে, যে কারণে পঞ্চমে বলা হয়েছে পূর্ব পুণ্য, কিন্তু আপনি পূর্ব পুণ্যই লিখুন, কিন্তু মনে রাখবেন ওখান থেকে পূর্বজন্মের পাপও দেখা হয়। ওটা যদি নাও লেখেন, কিন্তু আচ্ছা। মনে রাখবেন যে পূর্বপুণ্য এটা সব জায়গায় পাবেন পঞ্চমে, মানে পঞ্চমে পূর্বপুণ্য। তবে এটা শুনবেন, পাপের কথাটা কেউ বলে না, কিন্তু পাপও পঞ্চম ভাব থেকে দেখা হয়। পূর্বপুণ্য আসলে এটা কি পূর্ব, বলুন তো, পাপের কথা বললে লোকে তো রেগে যাবে। আপনি যখন কাউকে বলবেন যে তুমি এত এত ভালো কাজ করেছো, তখন তার ভালো লাগবে। যখন বলেন এই সব পাপ কাজ করেছো, তবে আপনার খারাপ লাগবে। ওই জন্য মনে হয় বলে না। মানে এটা আপনি ওই পূর্বজন্মে অর্জিত আহ, ফল এরকমভাবেও লিখতে পারেন, কর্ম। তাহলে ওই পাপ পুণ্য দুটোই এসে যাবে। পূর্ব পুণ্য, পুণ্য পাপ এরকম ব্যাকেটে লিখে নিতে পারেন, ঠিক আছে, পূর্বজন্মে অর্জিত ফল ব্যাকেটে লিখতে পারেন, পাপ পুণ্য তো ব্যাপারটা একই দাঁড়াবে, তাহলে মানে আচ্ছা স্যার, তাহলে মানে কারোর চার্ট দেখলে তো তার মানে আগের জন্মে কি কি পাপ করেছে, মানে কি কি খারাপ কাজ করেছে সব চোখে দেখা যাবে। হ্যাঁ, সেটা মানে খারাপ কর্ম রয়েছে না ভালো কর্ম রয়েছে, সেটা পঞ্চম ভাবের আপনার পঞ্চম ভাবের যখন ডিগনিটি বা পঞ্চম ভাবের মানে পঞ্চম ভাবের অবস্থা যখন বিচার করব, পঞ্চম পতির অবস্থা যখন দেখব, তো সেক্ষেত্রে আমরা একটা কিন্তু আইডিয়া করতে পারবো যে এই বিষয়টা আচ্ছা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা, পঞ্চম ভাব আপনার আর কি, আচ্ছা কী কী বললাম একবার বলুন তো। সন্তান, বুদ্ধি, প্রেম ভালোবাসা, রোমান্স, ভক্তি, ক্রিয়েটিভ কাজকর্ম। আমি একটা সৃষ্টিমূলক কাজকর্ম লিখেছি। পূর্ব পুণ্য, পূর্বজন্মের অর্জিত ফল। আচ্ছা, পঞ্চম ভাব আপনারা আচ্ছা, পঞ্চম ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে পেটের বিচার হয়, পেট আমাদের যে পেট আর কি, ঠিক আছে, ওই পেট তল পেট এরকম আর কি।
পঞ্চমভাবে পাপ গ্রহ থাকলে না পেটের সমস্যা দেখা যায়। আচ্ছা। পঞ্চম ভাব ভক্তিভাব সেটা বলেছি। আচ্ছা, পঞ্চম ভাব ভক্তিভাব সেটাও তো বললাম, তাই তো। আর বুদ্ধি মেধা বিচক্ষণতা এইটা তো বললাম প্রথমে। হ্যাঁ। পঞ্চম ভাব থেকে আরেকটা জিনিস, পঞ্চম ভাব থেকে না আপনার ইয়েও দেখা হয়, যেটাকে আমরা যদিও ওখানে অষ্টম ভাবের কিছু কারকতা থাকে, যাই হোক ওটা বাদ থাক। মোটামুটি পঞ্চম ভাব হলো এইটুকু আপাতত মনে রাখলে হবে। পঞ্চম ভাবের মেন যেটা বুদ্ধি মেধা, ঠিক আছে, এই বিষয়গুলো পঞ্চম ভাবের ব্যাপার। পঞ্চম ভাব সন্তানের ব্যাপার রয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে চলে যান ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হলো আপনার রিপু ভাব বা শত্রু ভাব, বুঝতে পেরেছি, রিপু ভাব বা শত্রু ভাব। তো ষষ্ঠ ভাব হচ্ছে কী কী দেখায়? রোগ দেখায়, রোগ, ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ ভাব আপনার ঋণকে দেখিয়ে থাকে, ঋণ মানে ঋণ, ঠিক আছে। ঋণ মানে ওই ধার দেনা আর কি, দেনা করা, এই যে ব্যাপারটা। আচ্ছা, ষষ্ঠ ভাব হচ্ছে আপনার শত্রু, ঠিক আছে। রোগ, শত্রু। ষষ্ঠ ভাব হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা, ঠিক আছে। ষষ্ঠ ভাব থেকে আপনার ওই ষড়রিপু, ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে নাম শোনেননি ষড়রিপু। ষড়রিপু আমি পরে পড়াবো, আপনার কোন গ্রহ থেকে কোন রিপু আসে সেটা আমি পরে পড়াবো। আচ্ছা, আপনার হচ্ছে হ্যাঁ, ষষ্ঠ ভাব হচ্ছে যেহেতু দাসত্ব নির্দেশ করে, ঠিক আছে। দাসত্ব মিনস এই ধরুন চাকুরি, বর্তমান সময়ে আমরা এটাই ধরবো, কারণ চাকুরি মানে দাসত্ব একরকমের, বুঝতে পেরেছেন। আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে মামার বিচার হয়, মামার বাড়ি, মামলা মোকদ্দমা, ঠিক আছে। হ্যাঁ, বলুন। কারো ষষ্ঠ ভাবে ধরুন রাহু, মানে আমার, তার মানে এখানে মামাদের কি রকম বোঝা যায়? আচ্ছা, ষষ্ঠ ভাবে রাহু থাকলে যেটা প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে আপনার, আপনি হচ্ছে ডেলি রুটিন মেনটেন করতে পারবেন না কখনো। ডেলি রুটিন মিনস, মনে করুন যে দৈনন্দিন যে কাজকর্মের যে একটা রুটিন থাকে সেটা আপনি মেনটেন করতে পারবেন না। মানে আজকের মনে করুন আপনি দুপুর 12টায় ভাত খেলেন, পরের দিন দেখা যাবে ওটা হয়ে যাবে হয়তো বিকেল 3টে, ঠিক আছে। আবার তারপরের দিন আমার সব থেকে ইরেগুলার যেটা হয় সেটা হচ্ছে আমার স্নান। আমি সব কাজ থেকে ওই সন্ধ্যাবেলা করে স্নান করে পুজো ঘরে ঢুকি, আমার ওটা সব থেকে ইরেগুলার। আমি আপনাকে কি বললাম যে ডেলি রুটিন আপনি মেনটেন করতে পারবেন না, ঠিক আছে। ষষ্ঠে রাহু, এটা একটা দিক। আচ্ছা, মানে আমি ঘুম থেকে উঠে স্নানটা করে। আচ্ছা, ষষ্ঠে রাহু, দেখুন ষষ্ঠে রাহু আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে ষষ্ঠে রাহু থাকলে না আপনার খাওয়া দাওয়ায় একটা কিন্তু অনিয়ম, মানে কি বলবো, ওই খাওয়া দাওয়ার একটা মানে অনিচ্ছা বা ওই মানে এই কারণে আপনার শারীরিক নানা রকম সমস্যা দেখা যায়, ঠিক আছে। ষষ্ঠে রাহু একদিক থেকে ভালো, এটা বলা হয় যে শত্রু যতই বলবান হোক শেষ পর্যন্ত শত্রু মানে পরাজয় স্বীকার করে ষষ্ঠে রাহু। আচ্ছা স্যার, এই ভাবে ধরুন কারো জন্মের সময় মানে জাতক বা জাতিকার যেখানে যে গ্রহটা উদয় থাকে ওটাই কি ওখানে আজীবন উদয় থাকে? গ্রহ তো আপনার মুভ করছে, তো ওটা সময়ের সাথে সাথে কি অপসারণ থেকে মুভ করে নাকি না? না 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 না, ভাবের যে পতি মানে দ্বিতীয় পতি বা তৃতীয় পতি, ওরা তো মুভ করতে করতে অন্য একটা ভাবে গিয়ে অবস্থান করছে। না না না, ওটা আপনি ওটাকে বলে ট্রানজিট বিচার, গোচর বিচার, ঠিক আছে। ওটার একটা বিচার রয়েছে, কিন্তু এই জন্ম সময় যে গ্রহের অবস্থানটা ফিক্সড হয়ে গেল, এটা ফিক্সড, ওটাই ফিক্সড। এবারে আমরা গোচর বিচার করি ইভেন্টের জন্য, যে বিয়ে কখন হবে, চাকরি কখন হবে, সন্তান কখন হবে, সেটা আলাদা ব্যাপার, গোচর বিচার। তো গোচরে তখন আমরা দেখি
ওটা ফিক্সড, ওটা আপনার মানে যে কর্ম নিয়ে জন্মেছেন ওটা ওই ফিক্সড হয়ে গেল, ঠিক আছে। এবার তার বেসিসে যে ফলাফলগুলো সেটা টাইমিংয়ের জন্য আমরা আপনার ওই দশা ইউজ করি এবং ট্রানজিট, আপনি যেটা বললেন যে মুভ করছে গ্রহগুলো, ওটা ট্রানজিটে আমরা দেখব, ঠিক আছে। ট্রানজিটে আমরা দেখব এবং একটা আছে নারী জ্যোতিষে প্রোগ্রেশন বলে একটা ব্যাপার রয়েছে। প্রোগ্রেশনে আমরা প্ল্যানেটকে মুভ করি, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, অঙ্কের গাণিতিক ব্যাপার রয়েছে। তো আমরা যখন টাইমিং অফ ইভেন্টসের জন্য আমরা প্ল্যানেটকে মুভ করাই ওই প্রোগ্রেশন থিওরিতে। তো প্রোগ্রেশন ওটা আলাদা ব্যাপার, ওটা মানে গোচরের মতো কিন্তু ঠিক মানে গোচর নয় আর কি। গোচরের মতো প্ল্যানেট মুভ করছে কিন্তু আলাদা, ওর একটা আলাদা ক্যালকুলেশন রয়েছে, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। আচ্ছা, মোটামুটি পঞ্চম ভাব বুঝতে পারলেন, এই ষষ্ঠ ভাব। হ্যাঁ 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 হ্যাঁ, পেরেছি। আচ্ছা, ষষ্ঠ ভাবে না আপনার আর একটা বিষয় যেটা দেখা হয়, ষষ্ঠ ভাবে কী কী লিখেছেন একবার বলুন তো। শত্রুতা, রোগ ব্যাধি, মামলা মোকদ্দমা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, দাসত্ব, ব্যাংকের চাকুরি, ঋণ, ষড়ঋতু, মামলা। ঋণ ঋণ লিখেছেন তো। আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে আমরা আপনার ওই যে ডেলি রুটিন বললাম ওটাও লিখে নিতে পারেন। ডেলি রুটিন মিনস মানে ওই ওটা কী বলবো, ডেলি রুটিন মানে ওই বাংলায় কি বলা যায়, আচ্ছা ষষ্ঠ ভাব থেকে না আরেকটা জিনিস আপনার হচ্ছে ওই গৃহপালিত জীবজন্তু এটাও দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি কি বাড়িতে কুকুর টুকুর বিড়াল টেলার পোষেন? না, আমার মা আমাকে বের করে দিবে। আমার হ্যাঁ, মাছ আছে, মাছ। মা, মাছ আছে, মাছ। ও মাছ পুষেছেন, ওই পোষা না, মাছ অ্যাকুরিয়ামে রেখেছেন। আচ্ছা, মাছগুলো কি ঘন ঘন মারা যায়? আগে কিছু মাছ মারা যাচ্ছিল, আগে খুবই মারা যাচ্ছিল। মাছ আনলে মরে যেত, এখন অতটা মরে না। এখন মাছের মধ্যে ধরুন অনেকের অনেক বয়স টয়স হয়ে যায়, বা আমি আচ্ছা, আগে এখন অনেকদিন মাছ মরে। এরকম একটা প্রবলেম ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আগে খুবই মরে যাচ্ছিল। আমি সে একটা দামি মাছ কিনে এনেছি আর আনতেই মারা গেছে। আমি আর বোন সে কি কান্নাকাটি অবস্থা। মানে এক একটা হয় না খুব প্রিয় মাছ, ধরুন খুব সুন্দর দেখতে। আচ্ছা আগে খুবই এই সমস্যাটা হচ্ছিল, একসাথে একদিন 7টা না 8টা মাছ মারা গেছিল। এখন ওগুলো অনেক কমে গেছে, এখন আর অত মরে না। এখন রিসেন্ট করে একটা খুব বয়স মানে বয়সও হয়ে গেছিল, আর তাকে সবাই মিলে কামড়ে কামড়ে মেরে দিয়েছে। সেটা অবশ্য অনেকদিন হয়ে গেছে, 15 দিন। আরে বয়স হয়ে গেলে তো আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে না ওই দাসত্ব যেমন বললাম, চাকুরি যেমন বোঝায় দাসত্ব, ঠিক আছে। ষষ্ঠ ভাব থেকে আবার আপনার ইয়েও দেখা হয়, ওই যে চাকর, সেটাও দেখা হয়। ষষ্ঠ ভাব রোগের কথা বলেছি, ষষ্ঠভাবে যে গ্রহ থাকবে এবং ষষ্ঠপতি যে ভাবে গিয়ে অবস্থান করবে যে যে গ্রহের সাথে, সেটা দেখে আমরা কিন্তু একটা ওই জাতক বা জাতিকা কীরকম রোগে ভুগতে পারে সেটার বিষয়ে আমরা একটা ধারণা করতে পারি, আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে চলে যান, ষষ্ঠ ভাব হয়ে গেল, এবার আপনি চলে যান সপ্তম ভাব। আচ্ছা, সপ্তম ভাবকে জায়া ভাব বলা হয়েছে, ঠিক আছে। জায়া মিন্স স্ত্রী, ঠিক আছে। তার মানে কি সপ্তম ভাব থেকে আমরা স্বামী বা স্ত্রী, বিবাহ, বিবাহিত জীবন, এগুলো আমরা সপ্তম ভাব থেকে বিচার করব, ঠিক আছে। সপ্তম ভাব হচ্ছে আপনার ব্যবসা, বিজনেস, ঠিক আছে। সপ্তম ভাব থেকে ব্যবসায়িক অংশীদার মানে বিজনেস পার্টনার, ঠিক আছে, পার্টনারশিপ যে ব্যাপারটা,
সেটা তো দেখুন বিয়েটাও এক রকমের কিন্তু পার্টনারশিপ, লাইফ পার্টনার, বুঝতে পেরেছেন? তো সেটা হচ্ছে সপ্তম ভাব থেকে আমরা দেখি। আচ্ছা, সপ্তম ভাব থেকে আপনার বিবাহ যেমন দেখা হচ্ছে, বিবাহিত জীবন, সে কারণে সপ্তম ভাব থেকে না আপনার হচ্ছে ওই সেক্সুয়াল ব্যাপারগুলো সপ্তম ভাব থেকে দেখা হয়, আচ্ছা। ঠিক আছে? আর সপ্তম ভাবে আর কি লিখেছেন একটু বলুন, কি কি লিখলেন? ওই তো ব্যবসা, স্বামী বা স্ত্রী, বিবাহিত জীবন, ব্যবসা, ব্যবসায়িক পার্টনারশিপ, বিবাহ, সেক্সুয়াল ব্যাপার। আচ্ছা, সপ্তম ভাব দেখুন লগ্নের ঠিক অপোজিট। হ্যাঁ। লগ্নের ঠিক লগ্ন হচ্ছে, দেখুন তার মানে কি, লগ্ন হচ্ছে সেলফ, ঠিক আছে? তো সপ্তম ভাব তার ঠিক অপোজিট। এখন দেখুন একজন মানুষের মানে দেখুন সপ্তম ভাব যদি মনে করুন একজন ছেলের ক্ষেত্রে, ঠিক আছে, সপ্তম ভাব তাকে নির্দেশ করছে ওই জাতককে, ঠিক আছে, তার ঠিক অপোজিট। তো দেখুন একটা ছেলে সম্পূর্ণ অপোজিট কোয়ালিটি সেটা একজন মহিলার মধ্যে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা। ওই স্ত্রী ভাব ওই কারণে চলে এসছে। এবার দেখুন লগ্ন জাতককে নির্দেশ করছে, সপ্তম তার পুরো অ্যান্টি, এই কারণে লগ্ন ছাড়া মানে জাতক ছাড়া তার যাবতীয় কিছু মানে বিরোধী যেটা, সেটা হচ্ছে সপ্তম ভাবের ব্যাপার, আচ্ছা। বুঝতে পারেন? যেহেতু ওটা লগ্নের সম্পূর্ণ অপোজিট, বুঝতে পেরেছেন? মানে মানে কি বলুন তো, একটা প্রতিপক্ষ যেটাকে বলা হয় বাংলায়, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে সপ্তম ভাব। সপ্তম ভাব ব্যবসা, বিবাহ, বিবাহিত জীবনে বিবাহ সুখ, এই যে ব্যাপারগুলো সেগুলো সব সপ্তম ভাবের বিষয়। ব্যবসা বাণিজ্য এগুলো সপ্তম ভাবের বিষয়। আচ্ছা। সপ্তম ভাব ব্যবসায়িক পার্টনারশিপ এইগুলো সব সপ্তম ভাব থেকে দেখা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার সপ্তম ভাব হয়ে গেছে, এবারে আপনার আচ্ছা সপ্তম ভাব থেকে স্ত্রী বা স্বামী বললাম, তার মানে কি স্ত্রী বা স্বামীর মানে শারীরিক যেমন লগ্ন থেকে যেমন মানে জাতক বা জাতিকার শারীরিক বিচার হচ্ছে, ঠিক আছে, সপ্তম ভাব থেকে তেমনি স্ত্রী বা স্বামীর একটা শারীরিক বিচার আমরা পেতে পারি, একটা আইডিয়া করতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মানে কি, ওই ধরুন স্ত্রীর বা স্বামীর আচার ব্যবহার, ঠিক আছে, তার স্বভাব বৈশিষ্ট্য, এগুলো আমরা সপ্তম ভাব থেকে দেখতে পারি। আচ্ছা, এবার চলে যান অষ্টম ভাব। অষ্টম ভাবকে বলা হয়েছে নিধন ভাব, ঠিক আছে? অষ্টম ভাব আয়ুর ভাব, আয়ু, ঠিক আছে, লংজিভিটি। অষ্টম ভাব হচ্ছে হাউস অফ লংজিভিটি, ঠিক আছে? আচ্ছা, অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর কারণকে দেখিয়ে থাকে। অষ্টম ভাবে অবস্থিত গ্রহ মৃত্যুর কারণকে দেখিয়ে থাকে, যে এই কারণে জাতকের মৃত্যু হতে পারে বা মৃত্যুর সময়ের যে পরিবেশ সেটা এই রকমই হতে পারে, এটা অষ্টম ভাব থেকে আমরা আইডিয়া করতে পারি, ঠিক আছে? অষ্টম ভাব হচ্ছে আপনার বাধা বিপত্তি ঝামেলা, হঠাৎ বাধা বিপত্তি ঝামেলা, এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আপনার অষ্টম ভাবের বিষয়, ঠিক আছে? আচ্ছা, অষ্টম ভাব হচ্ছে আপনার উত্তরাধিকার সম্পত্তি, লিখেছে? আচ্ছা, অষ্টম ভাব আপনার আনআর্নড মানি, মানে ওই যেটাকে আমরা বলি না, ওই জুয়া টাইপের আর কি, ফাটকা যে বিষয়টা আর কি, মানে যেখানে আপনি শ্রম নিয়োগ করছেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, লটারি তো হবে তাহলে নাকি? না, লটারিতে দেখুন, লটারিতে তৃতীয়ভাবে, যেহেতু লটারিটা কি বলুন তো, লটারিটা তো ওই আপনার কাগজ তো মানে লটারি একটা নাম্বার প্রিন্ট করা থাকে, কাগজ ব্যাপার থাকে, ঠিক আছে, প্রিন্ট করা ব্যাপার থাকে। লটারিতে কিছুটা তৃতীয় ভাবের কারকতা থাকে, পঞ্চম ভাবের কারকতা থাকে, সেই সাথে অষ্টম, কারণ অষ্টমটা হচ্ছে কি আপনার হচ্ছে আনআর্নড মানি, মানে যে টাকাটা আপনি শ্রম না করে ইনকাম করছেন। লটারিতে তো আপনি কিছু করছেন না, লটারিতে আপনি একটা লটারি কিনলেন, সেটাতে যদি হয়, আপনি ধরুন 100 টাকার লটারি কেটেছেন,
তাতে হয়তো আপনি হয়তো 1 লাখ টাকা পেলেন। তো তার মানে কি আপনার এখানে শ্রম কিছু করলেন না, জাস্ট একটা মানে মানে এই যে এখানে শ্রম না দিয়ে ইনকাম, ঠিক আছে, আনআর্নড মানি, এটা হচ্ছে অষ্টম ভাবের বিষয়। উত্তরাধিকার সম্পত্তিটা দেখুন, মনে করুন আপনার মনে করুন কারোর বাবার জায়গা রয়েছে, প্রচুর বাড়িঘর উত্তরাধিকার সম্পত্তি রয়েছে। এবার বাবা মারা গেলে অটোমেটিক্যালি তার সন্তান পেয়ে যাবে। তো সে তো কিছুই করলো না, যে করেছে তার বাবা করেছে কাজটা, মানে বাড়িঘর বলুন জায়গা সম্পত্তি কেনা বলুন তার বাবা করেছে, ও তো কিছুই করেনি। বাবা মারা গেলে অটোমেটিক ও পেয়ে যাচ্ছে। তার মানে কি এইখানেও দেখুন সেই আনআর্নড ব্যাপারটা রয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অষ্টম ভাব। আচ্ছা, অষ্টম ভাব হচ্ছে গোপন ভাব, বুঝতে পেরেছেন? গোপনতার ভাব অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে আপনার গোপনতার ভাব অষ্টম ভাব থেকে। আর আপনার ওই যে মানে কি বলবো, অষ্টম ভাব হচ্ছে আপনার ওটাকে কি বলা যায়, অজানা ভয়, ওই আশঙ্কা করা, অজানা ভয়, এগুলো সব অষ্টম ভাবের কারো কথা, কারণ অষ্টম ভাবটা না হিডেন। তো এবার দেখুন মানুষ কি করে, মানুষ যে জিনিসটা জানতে পারে না সেই জিনিসের প্রতি কিন্তু একটা ভয় থাকে, ঠিক আছে? আমরা দেখবেন মানুষ অন্ধকারকে ভয় পায়, মানে আমরা ধরুন অন্ধকারকে ভয় পাই, কেন অন্ধকারকে ভয় পাই? কারণ অন্ধকারের মধ্যে কি আছে সেটা আমরা জানি না, এই জানি না বলেই আমাদের ভয়টা লাগে, বুঝতে পেরেছেন? দিনের বেলায় দেখুন, আমরা দিনের বেলায় সব কিছু দেখছি, আমাদের ভয় লাগছে না, কেন? কারণ আমরা কিন্তু কোনো একটা জায়গা সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, ওই কারণে ভয়টা আমাদের লাগে না। কিন্তু অন্ধকারে ভয় লাগে কেন? কারণ অন্ধকারের মধ্যে কী আছে সেটা আমরা জানি না, আর এই না জানাটাই হচ্ছে আমাদের ভয়ের কারণ। এই অজানা ভয়, অজানা আশঙ্কা, সেটা হচ্ছে অষ্টম ভাবের বিষয়, বুঝতে পেরেছেন? অষ্টম ভাব হচ্ছে আপনার সাধনার ঘর, ঠিক আছে? এই যোগ সাধনা ও আচ্ছা গুপ্ত যে যাবতীয় গুপ্তবিদ্যা, জ্যোতিষতন্ত্র, এগুলো সব অষ্টম ভাব নির্দেশ করে। হঠাৎ বাধা বিপত্তি, এগুলো অষ্টম ভাবের বিষয়, ঠিক আছে? অষ্টম ভাব না সিক্রেট সার্ভিস নির্দেশ করে। সিক্রেট সার্ভিস মিনস সিআইডি, সিবিআই, গোয়েন্দা বিভাগ, ঠিক আছে? এইগুলো হচ্ছে অষ্টম ভাব নির্দেশ করে। আচ্ছা, ওই বিপদ আপদ, হঠাৎ বাধা বিপত্তি, এগুলো সব অষ্টম ভাবের ব্যাপার। ইন্স্যুরেন্সের কাজকর্ম এগুলো অষ্টম ভাবের মধ্যেই আসে, কারণ ইন্স্যুরেন্সটা কি, মৃত লোক মারা গেলে তবে পায় না ওই লাইফ ইন্স্যুরেন্স, এইসব। তো অষ্টম ভাবটা আমি বললাম যেহেতু আয়ুর ভাব, আয়ুর শেষ মানে মৃত্যু, ঠিক আছে? তো অষ্টম ভাব কী কী লিখলেন একবার বলুন দেখি, যদি কিছু বাদ যায় মনে পড়ে। ওই আয়ু বিচার, মৃত্যুর কারক, হঠাৎ বাধা বিপত্তি, ঝামেলা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জায়গা, দীর্ঘস্থায়ী সমস্যা, লাইফ ইন্স্যুরেন্সে কাজ, গুপ্তবিদ্যা, ওই প্যাকেটে জ্যোতিষতন্ত্র, যোগ সাধনা, জুয়া বা সাট্টা খেলা, ইনকামের টাকা, আনআর্নড মানি, গোপন গোপন লিখছিলাম, গোপন ভাব, অজানা ভয়, আশঙ্কা, গোপনতা, সাধনা, সিক্রেট সার্ভিস, আর ব্যাকেটে সিবিআই, সিআইডি। যেহেতু অষ্টম ভাবটা হিডেন, তো ঠিক আছে, তো এর কাজকর্ম হিডেন কাজকর্ম, মানে অষ্টম ভাব যখন কর্মভাবের সঙ্গে সম্পর্ক করবে, তখন আপনার যদি কেউ জানতে চায় যে কী রকমের কর্মের দিকে, তখন তাকে বলা যেতে পারে যে আপনি সিক্রেট সার্ভিস, ঠিক আছে, এই রকমের কাজকর্মের দিকে যান, মানে সিআইডি, সিবিআই, গোয়েন্দা বিভাগ, ঠিক আছে? এবারে সে যদি বলে না আমার এইসব কাজ ভালো লাগে না, তাহলে তাকে বলতে হবে যে ঠিক আছে আপনি তাহলে যদি বলে যে না আমার এইসব তন্ত্র জ্যোতিষের প্রতি আগ্রহ আছে, তখন বলতে পারেন যে আপনি তন্ত্র বা জ্যোতিষের লাইনে আসতে পারেন, এটাকে প্রফেশন হিসাবে নিতে পারেন, ঠিক আছে? বা আপনি ওই ইন্স্যুরেন্সের কাজকর্ম, ঠিক আছে, এই রকমের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অষ্টম ভাবের মধ্যে আসে। অষ্টম ভাবটা না গোপন ভাব, তো এই কারণে এই অষ্টম ভাবের সাথে ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ব্যাপারগুলোও রয়েছে। অষ্টম ভাবটা হিডেন, মানুষ দেখুন, মানুষ কি বলছেন? আমি ওই আইবি ইন্টেলিজেন্স, আচ্ছা ঠিক আছে, ঠিক
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অষ্টম ভাব আপনার, আচ্ছা অষ্টম ভাব হয়ে গেছে, এবারে আপনার নবম ভাব। আচ্ছা, নবম ভাবটাকে বলা হয়েছে ধর্মভাব, ঠিক আছে। তো ধর্মভাব মিনস আপনার হচ্ছে এখান থেকে ধর্ম, ঠিক আছে। নবম ভাব থেকে আমরা কী কী দেখবো? ধর্ম দেখব, ঠিক আছে। ধর্মের প্রতি বিশ্বাস, এই যে ব্যাপারগুলো, সেগুলো আমরা সব আপনার নবম ভাব থেকে দেখব। নবম ভাব হচ্ছে আপনার পিতা, কারণ আমরা যে ধর্মটা পাই সেটা হচ্ছে আমাদের পিতা থেকে। নবম ভাব ওই কারণে পিতা। নবম ভাব হচ্ছে আপনার গুরু, ঠিক আছে। নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন। নবম ভাব হচ্ছে ওই ধর্মের প্রতি ভক্তি, এই যে ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, নবম ভাব তীর্থ ভ্রমণ। নবম ভাব আপনার হচ্ছে দূর ভ্রমণকে। তৃতীয় ভাবটা বললাম কি আপনার, যে শর্ট জার্নি, ঠিক আছে। আর নবম ভাবটা না একটু লং জার্নি। লিখেছে? আচ্ছা দেখুন, নবম ভাব হচ্ছে আপনার ওই একটু মানে লং জার্নি, সেটা বললাম, ঠিক আছে। নবম ভাব পিতা, ধর্ম, আপনার ধর্মীয় বিশ্বাস, এইগুলো সব নবম ভাব থেকে দেখা হয়, ঠিক আছে। ধর্মবোধ, এই যে ব্যাপারগুলো। আচ্ছা, নবম ভাব যেহেতু ধর্মকে দেখিয়ে থাকে, সেই কারণে নবম ভাব না আমাদের নীতি নৈতিকতা এইগুলোকেও দেখিয়ে থাকে, যেটাকে আমরা ওই বলি না ন্যায় নীতি, এই ব্যাপারগুলো, এইগুলো নবম ভাব থেকে আসে। নবম ভাব হচ্ছে আমরা উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন। আচ্ছা, নবম ভাব যেহেতু বললাম ধর্ম, ঠিক আছে। নবম ভাব হচ্ছে আপনার ওই একটা মানে ধর্মের ব্যাপার। তো নবম ভাব হচ্ছে গুরু, যে কারণে নবম ভাব থেকে আমরা হচ্ছে ওই দৈবী কৃপা, ঠিক আছে, এই ব্যাপারটা নবম ভাব থেকে আমরা দেখি। দৈবী কৃপা, ঠিক আছে, দেবতার প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস, এই যে ব্যাপারগুলো। ঠিক আছে, এবারে চলে যান দশম ভাব। দশম ভাব হচ্ছে কর্মভাব। তো কর্মভাব মানে আপনার হচ্ছে যেটা আমরা কেরিয়ার বলি, ঠিক আছে। আচ্ছা, দশম ভাবের কর্মটা মানে কি জানেন তো? টোটাল কর্ম এটা, ঠিক আছে। তো এখানে আপনার মেনলি আমরা কর্ম বলতে সেটা দেখুন, এখানে কর্ম মানে যে চাকরি শুধু সেটা না। এখানে কর্ম মিনস আপনার হচ্ছে ওভারঅল কর্ম। সেটা মানে কি, আপনি চাকরিও হতে পারে, ব্যবসা হতে পারে, ঠিক আছে। ষষ্ঠ ভাব চাকরিকে নির্দেশ করে, যেহেতু এটা দাসত্ব। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। তো দশম ভাব হচ্ছে ওভারঅল কর্ম, ঠিক আছে, আপনি কি করছেন, বুঝতে পেরেছেন? দশম ভাব দেখুন, কর্মে আমাদের কিন্তু সমাজে যে একটা সমাজে আমাদের যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু আমাদের কর্মের মাধ্যমে হয়। এখন হতে পারে সেটা আমার নামে সুনামও থাকতে পারে, আবার বদনামও থাকতে পারে, ঠিক আছে। সেটা আমার কর্মের উপর নির্ভর করে। এই কারণে দশম ভাব থেকে আমরা হচ্ছে প্রতিষ্ঠা দেখে থাকি। স্ট্যাটাস যেটা, সেটা কিন্তু দশম ভাব থেকে আসে, কর্মের মাধ্যমে তো না। কর্মের মাধ্যমে আমাকে লোক চেনে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা মনে করুন, এই যে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনাদেরকে কি কর্মের কারণে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে, বুঝতে পেরেছেন, এনাদের কি কর্মের কারণে এনাদের সুনাম হয়েছে। তো কর্মের কারণে এনাদের যে সুনাম হয়েছে, ঠিক আছে। তো এই কারণে দশম ভাব থেকে আমরা এই প্রতিষ্ঠা, এইটা দেখি, প্রতিষ্ঠার যে ব্যাপারটা, স্ট্যাটাস, ঠিক আছে, সেটা কিন্তু দশম ভাবের ব্যাপার। বুঝতে পারছেন না কি না? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? মানে এখানে যে গানের ফাংশনের ভলিউম আরও মনে হয় বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দশম ভাব থেকে নাম যশ, এই যে ব্যাপারটা, নাম, ওই যে বললাম স্ট্যাটাস মানে কি, নাম যশ, পরিষ্কার কথা, ঠিক আছে। এই নাম যশ খ্যাতি, এটা দশম ভাবের ব্যাপার, যেহেতু এটা কর্মের সঙ্গে লিঙ্ক।
আমি যদি খারাপ কর্ম করি অটোমেটিক্যালি আমার সমাজে একটা বদনাম থাকবে, বদনাম তৈরি হবে। ঠিক আছে, দশম ভাব থেকে ওই কর্ম জীবিকা, আচ্ছা দশম ভাব থেকে না, নবম ভাব থেকে পিতা বললাম, আবার কোথাও আবার দেখবেন দশম ভাব থেকেও পিতা ধরা হয়। আচ্ছা, এটার আমি বলে দিচ্ছি কেন। লিখুন আগে। দেখুন নবম ভাবটা হচ্ছে পিতা ধরা হয়। ঠিক আছে, এবারে দেখুন মায়ের বিচার হচ্ছে কোথা থেকে? চৌদ্দ ভাব থেকে। চতুর্থ ভাব। তাহলে মায়ের স্বামী আমার পিতা, তাই তো? চতুর্থের অপোজিট দশম বলে। হ্যাঁ, তার মানে ওই কারণে দশম থেকে পিতা, বুঝতে পেরেছেন? যেহেতু চতুর্থের সপ্তম হচ্ছে মায়ের মায়ের স্বামী, মায়ের স্বামী তো আমার পিতা হবে। ঠিক আছে, এই কারণে চতুর্থের সপ্তম হচ্ছে পিতা, এই পিতাটা হচ্ছে বায়োলজিক্যাল ফাদার, বুঝতে পেরেছেন? মানে যে পিতা আমাকে জন্ম দিয়েছে, বায়োলজিক্যাল ফাদার, কারণ মায়ের স্বামী। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন আর এক নবম ভাব থেকে যেটা দেখা হচ্ছে, যে সেটা হচ্ছে চতুর্থের ষষ্ঠ। এই নবমটা কেন? এই নবমটা দেখুন, এই নবম থেকে পিতা ধরা হয়েছে। নবম দেখুন গুরু বললাম, গুরু। ঠিক আছে, ধর্ম। ঠিক আছে, দেখুন একটা সময় এই আমাদের দেখবেন হিন্দু শাস্ত্রে বলা হয় যে পিতা মাতা পরম গুরু। ঠিক আছে, তো পিতা গুরুর মতো, গুরুর ন্যায়। ঠিক আছে, যে ধর্মের যে ব্যাপারটা সেটা আমরা পিতার থেকে পেয়ে থাকি, বুঝতে পেরেছেন? নবম ভাব ধর্মীয় রীতিনীতিকে নির্দেশ করে, বুঝতে পেরেছেন? ধর্মীয় রীতিনীতি সেটা নবম ভাব থেকে দেখা হয়। তো এই কারণে নবম ভাব পিতা। আর একটা জিনিস, এখানে চতুর্থের ষষ্ঠ হচ্ছে নবম। ঠিক আছে, চতুর্থ হচ্ছে মা, পিতা হচ্ছে কি মায়ের প্রারব্ধ, মায়ের স্বামী। ঠিক আছে, এই যে বলি না যে বিবাহটা পূর্বজন্মের, বলি না পূর্বজন্মের কি বলে ওটাকে, পূর্বজন্মের বন্ধন, সাত কি বলে না, হ্যাঁ এই যে ব্যাপারটা আর কি। তো এটা হচ্ছে কি স্বামী স্ত্রীর এই সম্পর্কটা, এটা হচ্ছে কি বলতো প্রারব্ধ একটা কাজ করে, কার্মিক বন্ধন। ঠিক আছে, তো ওই কারণে চতুর্থের ষষ্ঠ হচ্ছে প্রারব্ধ। ঠিক আছে, ষষ্ঠ হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মিনস হচ্ছে প্রারব্ধ কর্ম। ঠিক আছে, পূর্বজন্মে আপনি মোটামুটি দশমে পিতার লিখুন, ব্যাকেট লিখুন বায়োলজিক্যাল ফাদার। ঠিক আছে, ব্যাস অত মোটামুটি এইটুকু জানলে আপাতত হবে। আচ্ছা, তারপরে এবারে একাদশ ভাব, আয় ভাব। আয় থেকে বুঝতে পারছেন ইনকাম। আচ্ছা, একাদশ ভাব হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল। ঠিক আছে, আচ্ছা একাদশ ভাব হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর। ইচ্ছাপূর্তি মিনস ওই ডিজায়ার ফুলফিলমেন্ট, মানে কামনা বাসনার পূর্তি। বুঝতে পেরেছেন? একাদশ ভাব হচ্ছে আয় ভাব, মানে আয় ইনকাম। ঠিক আছে, জাতক ধরুন যে দেখুন কর্ম করতে পারে, এবার সেই কর্ম থেকে কেমন আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, সেটা আমরা একাদশ ভাব থেকে দেখবো। একাদশ ভাবের বলবত্তা অনুসারে জাতকের আয় ইনকাম নির্ভর করে। ঠিক আছে, একাদশ ভাব হচ্ছে ফ্রেন্ড সার্কেল। আচ্ছা, একাদশ ভাব হচ্ছে বড় দাদা বা দিদি, মানে আমার আগে। একাদশ ভাব হচ্ছে ইচ্ছা পূর্তি, মানে যে কোনো কামনা বাসনার পূর্তি, মানে ফুলফিলমেন্ট। ঠিক আছে, সেটা আমরা একাদশ ভাব থেকে দেখব।
আচ্ছা, চলে যান এবার দ্বাদশ ভাব, ব্যয় ভাব। একাদশ হলো আয়, দ্বাদশ হলো খরচা, ব্যয়। ব্যয় ভাব মিনস খরচ, ঠিক আছে। আচ্ছা, দ্বাদশ ভাব হচ্ছে খরচ, ইনভেস্টমেন্ট, মানে কোথাও আমি টাকা ইনভেস্ট করলেন, সেটা দ্বাদশ ভাব থেকে দেখা হয়। ইনভেস্টমেন্ট, খরচ, ঠিক আছে। দ্বাদশ ভাব হচ্ছে আপনার আগের দিন বলেছিলাম শয্যা সুখ, ইংরাজিতে লিখুন বেড প্লেজার। আচ্ছা, দ্বাদশ ভাব হচ্ছে আপনার বিদেশ ভ্রমণ। দ্বাদশ ভাব হচ্ছে বিদেশকে নির্দেশ করে, বিদেশ ভ্রমণ। তার মানে বুঝতে পারছেন, তৃতীয় ভাব শর্ট জার্নি, নবম ভাব লং জার্নি, আর দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশ ভ্রমণ। মানে যে বিদেশ মিনস যেখানে টোটাল কালচারটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মানে সংস্কৃতিটাই আলাদা হয়ে যায়। আচ্ছা, নবম ভাব ধর্মীয় রীতিনীতি, ওটা বোধহয় লিখিয়েছি বোধহয়, একবার দেখে নিন নবম ভাব। আচ্ছা, দ্বাদশ ভাব হচ্ছে আপনার ব্যয়, যেমন বললাম। দ্বাদশ ভাব হচ্ছে না বন্ধন, আবার বন্ধন মিনস ওই মানে জেল, হাসপাতাল, ঠিক আছে, এইগুলো নির্দেশ করে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মুখ্য ভাব, ঠিক আছে। দ্বাদশ ভাব কী কী লিখলেন একবার পড়ুন। খরচ, দান, বিদেশ ভ্রমণ, শয্যা সুখ, মন্দির, কারাগার, মুখ্য ও অবসর সময় কিভাবে কাটায়, ইনভেস্টমেন্ট, বন্ধন। আচ্ছা, দ্বাদশ ভাব লিখুন। ব্যয় লিখেছেন, ব্যয় বা খরচ মিনস মানে কি আমার ক্ষয়ক্ষতি, ঠিক আছে। দ্বাদশ ভাব ওই থেকে ওই ক্ষতির বিচারও হয়, ক্ষয়ক্ষতি। আর মোটামুটি দ্বাদশ ভাবের আচ্ছা, দ্বাদশ ভাব থেকে না আপনার আচ্ছা, দ্বাদশ ভাব হচ্ছে আবার আপনি দ্বাদশ ভাব থেকে দান, ডোনেশন। ও, দান লিখেছেন, ডোনেশন দান করা আর কি, ওটা বলেছি আমি। ও আচ্ছা, ইনভেস্টমেন্ট, মানে দ্বাদশে যদি পাপগ্রহ থাকে তাহলে এরকম দিয়ে জাতক হতে পারে টাকা কোথাও ভুল জায়গায় ইনভেস্ট করলো, ঠিক আছে, করে টাকাটা হয়তো বা দ্বাদশপতি হয়তো দুর্বল, তো টাকা যেখানে ইনভেস্ট করলো, একটা মনে করুন যে এই এতদিনে টাকাটা এত গুণ হবে, তো দেখা যাবে ম্যাচুরিটি হয়ে গেল, কিন্তু টাকাটা যেমন বলেছিল তেমন পেলো না, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু হতে পারে, দ্বাদশ ভাব থেকে ইনভেস্টমেন্ট দেখা হয়। বিদেশ যাত্রা সেটা তো বললাম দ্বাদশ ভাবের। হ্যাঁ, দ্বাদশ ভাবে মোটামুটি এইটুকু, মানে আপাতত এইটুকু জানলে হবে।